সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি, কিন্তু বিরোধী দলের শিবির থেকে আজকে যে ঘোষণাটি এলো তা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। দুটি ঘোষণা এসেছে। এক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। অনেকেই বলছেন শিশির মনির তো নির্বাচনে হেরে গেছেন, কিন্তু রাজনীতিতে কে জিতল আর কে হারল তার চেয়ে বড় কথা কে ভবিষ্যতের বীজ বপন করল। নির্বাচনে হেরে গেলেও শিশির মোহাম্মদ মনির এখন বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হতে যাচ্ছে। উচ্চকক্ষে বা আপার হাউসে তার অবস্থান নিশ্চিত বলা চলে। নির্বাচনের পরাজয়ের পর এটা জামাতের সবচেয়ে ইমার্জিং বা যুগান্তকারী সিদ্ধান্ত। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল দেওয়ার সেই পুরনো রাজনীতির দিন শেষ। এখন রাজনীতি হবে বুদ্ধির, পলিসির এবং জবাবদিহিতার। জামাত সেই ট্র্যাকেই হাঁটছে। উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেটের প্রচলন খুবই জনপ্রিয় এবং কার্যকর। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে থাকে বিরোধী দলের ছায়ামন্ত্রী। সরকার কোনো ভুল করলে ছায়ামন্ত্রী প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরেন। জামাত ঠিক এই ব্রিটিশ মডেলটি বাংলাদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে জামাতে ইসলামী থেকে। শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফাইল, প্রতিটি প্রজ্ঞাপন ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন জামাতের ছায়ামন্ত্রীরা। আমাদের দেশে বিরোধী দলগুলির স্বভাব হল সরকার যা করবে অন্ধের মতো তার বিরোধিতা করা, কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটিই নয়। সরকার যদি কোনো পলিসি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। যদি পরিস্থিতি খারাপ হয় তবে তারা শুধু গালি দেবে না, বরং জনগণের কাছে একটি উত্তম পলিসি অ্যাপ্রোচ বা বিকল্প সমাধান তুলে ধরবে। জনগণ তখন টিভিতে বা পত্রিকায় দেখতে পারবে সরকার এই সমস্যাটি এভাবে সমাধান করতে যাচ্ছে, আর জামাতের ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরও ভালো হবে। জনগণ খুব সহজেই তুলনা করতে পারবে কাদের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলেকচুয়াল। ধরুন জুন মাস চলে এলো, বিএনপি সরকার জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করল। ঠিক একই দিনে বা পরের দিন জামাতে ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করে। সরকার হয়তো মেগা প্রজেক্টে বেশি টাকা দিল, শিক্ষা ও স্বাস্থ্যে কম দিল। জামাতের ছায়া অর্থমন্ত্রী তখন দেখাবেন মেগা প্রজেক্টের খরচ কমিয়ে কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যায়। জনগণ সরাসরি দেখতে পারবে কার বাজেট বেশি জনবান্ধব, কার বাজেট বেশি উৎকৃষ্ট। বিএনপি সরকার কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো অনেক বেশি বাজেট দিল, যার ভিতরে অর্থ কেলেঙ্কারির উদ্দেশ্য লুকিয়ে আছে। সাধারণ মানুষ তো আর ফাইলের হিসাব বোঝে না। এখানেই কাজ করবে জামাতের ছায়া মন্ত্রিসভা। তারা ডেটা এবং ইঞ্জিনিয়ারিং এস্টিমেট নিয়ে জনগণের সামনে আসবেন। তারা প্রমাণ করে দেবে যেই প্রজেক্টে বিএনপি 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই একই প্রজেক্ট জামাত কিভাবে মাত্র 600 কোটি টাকায় করতে পারত। দুর্নীতি এবং দুঃশাসন এভাবেই লজিক্যালি এক্সপোজ হয়ে যায়। সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো পররাষ্ট্রনীতি। ধরুন বিএনপির ফরেন মিনিস্ট্রি ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে একটি গোপন চুক্তি করল। অতীতে আমরা দেখেছি এমন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, যেটি আওয়ামী লীগ করেছে। জামাতের ছায়া ফরেন মিনিস্ট্রি তখন ওই চুক্তির ধারাগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। তারা জাতির সামনে তুলে ধরবে সেই সেম চুক্তিতে কিভাবে বাংলাদেশের স্বার্থ আরও বেশি আদায় করা যেত, কোথায় ছাড় দেওয়া হয়েছে এবং কোথায় শক্ত হওয়া উচিত ছিল। দিস ইজ শ্যাডো মিনিস্ট্রি। এই ছায়া মন্ত্রিসভার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটি হলো ভবিষ্যতের মন্ত্রী তৈরির কারখানা। যারা ছায়া মন্ত্রিসভার বিকল্প মন্ত্রী হিসেবে থাকবেন, তারা আগামী 5 বছর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের নাড়ি ভুড়ি সম্পর্কে পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন। আগামী নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠন করলে এই ছায়া মন্ত্রীদের নিয়েই আসল মন্ত্রণালয় গঠন করা হবে। অর্থাৎ তারা সরকারে গিয়ে কাজ শিখবেন না, তারা 5 বছর কাজ শিখে তবে সরকারে যাবেন। ছায়া মন্ত্রিসভা দিয়েই জনগণ বুঝতে পারবে জামাতের কোন নেতার যোগ্যতা কতটা এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। জামাতে ইসলামী সব সময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে, কিন্তু সেটা কেমন হবে? মানুষ তো তার চোখে দেখেনি। এই ছায়া মন্ত্রিসভার মাধ্যমে জামাত সেই ইনসাফের একটি ডেমো বা ট্রেলার মানুষকে দেখাবে। জামাত জনগণের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন ঠিক কতটা নিখুঁত হবে।
জনগণ জামাতের দক্ষতা এবং সততার বাস্তবিক রূপ দেখতে পাবে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির সুপ্রিম কোর্টের একজন তুখোর আইনজীবী। তিনি হয়তো ব্যালটের খেলায় হেরেছেন, কিন্তু উচ্চকক্ষে যখন তিনি এই ছায়া মন্ত্রিসভার মুখপাত্র হিসাবে কথা বলবেন, তখন সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ঘাম ছুটে যাবে। আইন এবং পলিসির চুলচেরা বিশ্লেষণে তিনি হবেন বিরোধী দলের মূল অস্ত্র। বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির যুগ শেষ, এখন ব্রেন গেম বা বুদ্ধিবৃত্তিক রাজনীতির যুগ। জামাতের এই ছায়া মন্ত্রিসভা গঠন একটি সিগনিফিক্যান্ট ডিসিশন বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। ছায়া মন্ত্রিসভার এই উদ্যোগ যদি জামাত সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে আগামী 5 বছর পর বিএনপিকে আর কোনো মেকানিজম করে ক্ষমতায় টিকে থাকতে হবে না। জনগণ নিজেরাই জামাতকে টেনে ক্ষমতায় আনবে। সরকার চালাবে বিএনপি, কিন্তু জনগণের মন জয় করবে জামায়াতের শ্যাডো ক্যাবিনেট। এখন আসি দ্বিতীয় ঘোষণায়। আপনারা অনেকেই অভিযোগ করেন জামাতে ইসলামী পলিটিক্যাল মেকানিজম বোঝে না, কিন্তু আজকের ব্রেকিং নিউজটা প্রমাণ করে জামাতে ইসলামী একটু হলেও রাজনীতি করা শিখছে। হ্যাঁ, হয়তো একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু এই মোমেন্টটা আসলে খুব দরকার ছিল। জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো আসন পায়নি ঠিকই, কিন্তু তারা যেন সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে ছড়ি ঘোরাতে না পারে, সেই ব্যবস্থাও করে দিয়েছে ডিপ স্টেট। জামাত নেতৃত্বাধীন জোট যদি কমপক্ষে 100টি আসন পেত, তবে কি হতো জানেন? সংসদে 1/3 আসন থাকলে বিএনপি জুলাই সনদ ও গণভোট নিয়ে কোনো টালবাহানা করতে পারত না। এমনকি রাষ্ট্র পরিচালনায় নিজেদের ইচ্ছামতো আরেকজন হাসিনা হয়ে যাওয়ার সুযোগও বিএনপির থাকত না। এই চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট করার জন্যই ডিপ স্টেট অত্যন্ত সুকৌশলে অন্তত 30টি আসনে ইঞ্জিনিয়ারিং করেছেন। জামায়াতে ইসলামী এবার আর শুধু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে চুপ করে বসে নেই। সেন্ট্রাল জামাত থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে তারা কমপক্ষে 30টি আসনে আইনি লড়াইয়ে নামবে। নতুন করে ফল গণনার জন্য তারা মাঠে নামবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 30টি আসনে জামাত খালি হাতে নামছে না। কোথায় প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি, কোথায় বাক্স পাল্টানো হয়েছে, কোথায় এজেন্ট বের করে দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সব নথিপত্র এবং দালিলিক প্রমাণ এখন জামায়াতের লিগ্যাল সেলের হাতে। আইনি লড়াইয়ে জামায়াতের আরও কয়েকটি আসনে জিতে আসার প্রবল সম্ভাবনা আছে। যদি নির্বাচন কমিশন এবং আদালত লিগ্যাল থাকে, নিরপেক্ষভাবে প্রমাণগুলো যাচাই করে, তাহলে এই 30টি আসনের মধ্যে কমপক্ষে 20-এর আসনেই রেজাল্ট রিভার্স হয়ে জামায়াতের পক্ষে আসার সম্ভাবনা থাকবে। আর সেটা হলে জামাতের আসন 100 ছুঁয়ে ফেলবে 11 দলীয় জোট। এই 30টি আসনের বিজয়ীদের শপথ স্থগিত করার জন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নিই সেই হাই প্রোফাইল আসনগুলো যেখানে রেজাল্ট ছিনতাই হয়েছে বলে অভিযোগ রয়েছে। তালিকায় আছে উত্তরের দুর্গ, পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5, লালমনিরহাট 1 ও 2, গাইবান্ধা 4 এবং বগুড়া 3, আছে সিরাজগঞ্জ 1 এবং হেভিওয়েট আসন যশোর 3, খুলনা ও বরিশালের মধ্যে আছে খুলনা 3 ও 5, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1 এবং সাইদি পুত্রের সেই আলোচিত পিরোজপুর 2, যেখানে তিনি মাত্র 70 ভোটে হেরে গেছে। ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ 1, ময়মনসিংহ 4 এবং কিশোরগঞ্জ 3। সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকার বুকে, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10, ঢাকা 13 এবং ঢাকা 17। পাশাপাশি গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 আসনেও আইনি লড়াই হবে। এখন প্রশ্ন হলো, আইনি পদক্ষেপ নিলে কি হবে? যদি আদালত এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পায়, তবে এই 30 জন প্রার্থীর গেজেট এবং শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর যদি শপথ স্থগিত হয়, তবে সংসদ অধিবেশনে একটি বিশাল শূন্যতা তৈরি হবে। বিএনপি হয়তো ভাবছে তারা খুব সহজেই সরকার গঠন করে ফেলবে, কিন্তু এই 30টি আসনের আইনি লড়াই তাদের জন্য একটা বড় মাথাব্যথা হয়ে দাঁড়াবে। ডিপ স্টেট যে ব্লুপ্রিন্ট করেছিল, জামাত আইনের মাধ্যমে সেই ব্লুপ্রিন্ট আটকে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি অত্যন্ত ম্যাসিভ পলিটিক্যাল মুভ। আবেগ দিয়ে নয়, জামাত এখন ডকুমেন্ট দিয়ে লড়াই করছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, জামায়াতে ইসলামীর এই আইনি লড়াই শুধু কয়েকটি আসন পুনরুদ্ধারের লড়াই নয়, এটি মূলত জুলাইয়ের সনদের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার লড়াই। সংসদে বিরোধী দল যদি সংখ্যায় ভারী না হয়, তবে জুলাইয়ের সেই অভ্যুত্থানের স্পিড খুব সহজেই রাজনৈতিক আপোষের নিচে চাপা পড়ে যাবে। রাজনীতির আসল খেলা শুরু হলো।
ডিপ স্টেটের ইঞ্জিনিয়ারিং বনাম জামায়াতের লিগ্যাল এভিডেন্স, এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? নির্বাচন কমিশন কি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে? দর্শক, আপনি কি মনে করেন? তার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।